বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি এবং এই সংক্রান্ত কিছু সংস্কার নিয়ে কিছু সাধারণ জনগণের মতামত নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় না বললেই না হয়, সেটা হলো আমি বাংলাদেশের অতি সাধারণ একজন নাগরিক। এই সাধারণ নাগরিক হওয়ার সুবাদে যে জিনিসটা আমার সুবিধা হয়েছে সেটা হলো আমি একটা চার দোকানে বসে হয়তো সবার সাথে গল্প করতে পারি, তাদের মতামত জানতে পারি। আবার একজন রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার পিছনের সিটে বসে বসে তার সাথে কুশলাদি বিনিময় এবং সেই সাথে তার ভিতরের কী খবরটা আছে এবং রাজনীতি সংক্রান্ত দেশের নির্বাচন পদ্ধতি দেশ সম্পর্কে জানার একটা সুযোগ হয়। এটা একটা ভালো দিক। এখন আমি মূল কথায় চলে যাই। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ নির্বাচন কমিশনের আন্ডারে মূলত 7 প্রকারের নির্বাচন হয়। এক হলো প্রেসিডেন্ট নির্বাচন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনগুলির ক্ষেত্রে আমরা যদি চিন্তা ভাবনা করি যে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন ব্যতীত অন্য অন্য যে 5টা নির্বাচন আছে, এই নির্বাচনগুলি স্থানীয় সরকারের আন্ডারে হয়। এখন পিছনের দিকে যদি আমরা তাকাই, যে কোনো সরকার বলবৎ থাকা অবস্থায় যদি এই স্থানীয় সরকারের অধীনের এই নির্বাচনগুলো হয়, সেক্ষেত্রে তারা একটা প্রভাব বিস্তার করে। সবসময় তাদের একটা আধিপত্য থাকে, তাদের লাঠিয়াল বাহিনী সব ভোটকেন্দ্র দখল করে সব কিছু দেখে গেছে নিজের মতো করে নেয় এবং নিজেদের এই ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন প্রত্যেকটা জায়গায় নিজেদের লোকগুলো সেট করে। এতে আমরা নিরপেক্ষ লোক পাই না, ঠিক আছে। আমরা কিছু লোক পাই যারা দেখে গেছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এটা আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য একটা ক্ষতিকর দিক। এখন এই ক্ষেত্রে এই বিষয়গুলি নিয়ে আমি অনেকের সাথে কথা বলছি, তারা কিছু মতবাদ দিয়েছেন যে নির্বাচন পদ্ধতিতে যদি সংস্কার করা হয় তাহলে পরবর্তীতে বাংলাদেশের জন্য এবং স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একটা ভালো একটা সুযোগ সৃষ্টি হবে। আর নাম্বার 1 হলো যে সবার দৃষ্টিতে হলো যে একবারে নিচের যে লেভেলটা অর্থাৎ ছোটো যে লেভেলটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটাকে করতে হবে দলীয় মুক্তভাবে। অর্থাৎ এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে আগে ইউনিয়ন পরিষদ থেকে আমি শুরু করব, তাহলে দেখে গেছে এই জায়গায় কি নিরপেক্ষ, যোগ্য এবং কিছু শিক্ষিত লোক এখানে চলে আসবে, ঠিক আছে। এই জন্য ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচনটা শুরু করতে হবে, তারপর পৌরসভা, তারপর উপজেলা, তারপর জেলা, সাকসেসিভ হইতে অনেক উপরে সবগুলো নির্বাচনই সম্পন্ন করা উচিত। এখন কথা হলো যে এখানে আপনার একটা দিক চিন্তা করতে হবে যে আপনি একবারে কি 10তলা বিল্ডিং করতে পারবেন? আগে আপনাকে নিচে বেস করতে হবে। আগে বেস যখন করবেন তারপরে ধীরে 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 উপরে যখন উঠবে তখন সুন্দর একটা বিল্ডিং হবে, তারপর হলো এখানের স্থায়িত্বটা বেশি হবে। সুতরাং এই দিকটাও যদি বিবেচনা করা হয়, আগে নিচের যে লেভেলটা, ছোটো লেভেলটাকে আগে ভালোভাবে নিরপেক্ষ এখানে প্রতিনিধি নিয়োগ করা দরকার। নাম্বার 2 হলো যে জিনিসটা সেটা হলো যে অতীতের যে কোনো দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা আইনেই দেখা যাচ্ছে যে এই যোগ্যতার ক্ষেত্রে, প্রার্থীদের যোগ্যতার ক্ষেত্রে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার বিষয়টা উঠে আসে নাই। হ্যাঁ, অতীতে আমাদের শিক্ষিত লোকের সংখ্যা কম ছিল, সেখানে দেখা গেছে যে রাজনৈতিক একটু দূরদর্শিতা যার ভালো আছে, যে ব্যক্তিটার নেতৃত্ব গুণাবলী ভালো আছে, তাদেরকে আমরা সিলেকশন করতাম। তার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা এতটা গুরুত্ব পাইতো না। এই জন্য ওই আইনগুলোতে এই জিনিসটা উঠে আসে না, শিক্ষাগত যোগ্যতার বিষয়টাই উঠে আসে নাই বা স্পষ্ট কোনো কিছু বিধান ছিল না। কিন্তু বর্তমান যুগ হলো স্মার্ট বাংলাদেশের যুগ, এখানে শিক্ষিত মানুষের অভাব নেই, অনেক শিক্ষিত মানুষ, ঠিক আছে। প্রত্যেকটা গ্রামে একটা সময় দেখে গেছে 3-4টা গ্রাম মিলেও গ্র্যাজুয়েট পাওয়া যেত না। এখন কিন্তু প্রত্যেকটা গ্রামেই যদি মফস্বল এলাকা চিন্তা ভাবনা করেন, এই এলাকাতে আপনি দেখবেন যে মিনিমাম 5টা-7টা গ্র্যাজুয়েট পাবেন আপনি প্রত্যেকটা গ্রামে। কাজেই এই মুহূর্তে আমি তাদেরকে ছোটো করতেছি না, অতীতে যারা লিড দিচ্ছেন তারা অবশ্যই ভালো, ঠিক আছে, তাদের প্রতি আমার সম্মান আছে। কিন্তু এই মুহূর্তে আমরা চাই যে শিক্ষিত সমাজটা এই প্রত্যেকটা আসনে আসুক, প্রত্যেকটা পদে আসুক। এই ক্ষেত্রে আমার কথা এবং অন্যদের সাথে আলোচনার প্রেক্ষিতে আমার যে মতামত সেটা হলো এই নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই যে পদগুলো আছে অর্থাৎ উপরের লেভেলের যে পদগুলো আছে, এই পদগুলোতে ন্যূনতম গ্র্যাজুয়েট পাস ব্যক্তি যেন এখানে নির্বাচন করতে পারে।
তারপরের যে লেভেলটা, যেমন যদি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার, তারপর হলো ভাইস মেম্বার, যিনি সংরক্ষিত মহিলা আসনের হোক বা মহিলা আসনের হোক, তারপর পৌরসভার ক্ষেত্রে কাউন্সিলর যারা আছে, মানে এই পদগুলো হোক ন্যূনতম পক্ষে ইন্টার পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। তাহলে দেখে গেছে আমরা একটা ভালো প্যানেল পাবো, যেখানে শিক্ষিত একটা প্যানেল পাবো। ঠিক আছে। আর তৃতীয়ত হলো আপনার মানুষের মধ্যে যে জিনিসটা, সেটা হলো কোনো একটা পদেই কেউ দুইবারের বেশি নির্বাচিত হবে না। এটা হলো একটা বিষয়। কারণ যখন দুইবারের বেশি নির্বাচিত হয়, তখন ওই লোকের মধ্যে একটা অহমিকা কাজ করে, আমি যেন কি হনুগা, কি যেন হয়ে গেছি আমি, এই জিনিসটা একটা আমিত্বভাব কাজ করে। এই আমিত্বভাব যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত সে ভালো কিছু করতে পারবে না। এই জন্য দুইবারের বেশি একই পদে নির্বাচন করতে পারবে না। নির্বাচন করতে পারবে, বাট ওই পদে যদি সে পাশ করে, দুইবারের বেশি ওই জায়গায় থাকতে পারবে না, অলঙ্কিত করতে পারবে না পদটা। এখন কথা হচ্ছে যে তাহলে যে মেম্বার দুইবার হয়েছে, হ্যাঁ, যে মেম্বার হচ্ছে সে মেম্বার হতে পারবে না, বাট চেয়ারম্যান হতে পারবে। আবার যে চেয়ারম্যান হতে পারছে, সে যদি মনে করে যে আমি তো দুইবার চেয়ারম্যান ছিলাম, হ্যাঁ, নির্বাচন করার অধিকার তার আছে, সে উপরের হায়ার র্যাঙ্ক অন্য একটাতে সে করবে, কোনো সমস্যা কি, সে সংসদ সদস্য হবে, কোনো সমস্যা নেই, সে হতে পারবে। সুতরাং এই জিনিসগুলো আমাদের আমলে নিতে হবে যে দুইবারের বেশি কেউ নির্বাচনে পদ পাবে না। ঠিক আছে, একই আসনে থাকতে পারবে না। থার্ড যেটা হলো ফোর্থ বিষয়টা এমন যে সবাই মতবাদ দিচ্ছেন যে প্রধানমন্ত্রী কখনো দুইবারের বেশি নির্বাচিত হবে না। তার মধ্যে একটা উদ্ধত্তপূর্ণ আচরণ চলে আসে, তার মধ্যে একটা এরকম আসে যে আমি দ্বিতীয়বার যেহেতু আমি হয়েছি, আমি তৃতীয়বার ক্ষমতায় থাকবো, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে, ওই স্বৈরতন্ত্রটা চলে আসে। সুতরাং প্রধানমন্ত্রীর পদটা অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুইবারের বেশি অলঙ্কিত সে করতে পারবে না। পঞ্চম যে বিষয়টা মানুষের মধ্যে আলোচনা আছে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সংসদ সদস্য পদে নির্বাচন করে, তাহলে ওই সংসদ সদস্যকে দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ডে তার ছেলে মেয়ে সে বিদেশে পড়ালেখা করে কিনা। যখন পড়ালেখা করে বিদেশে, তখন এই লোকটার যার দেশের প্রতি কোনো নজর নাই, দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতি নজর নাই, বিদেশে পড়তেছে, তার মানে কি তার দেশাত্মবোধটা কম আছে। সুতরাং এরকম কোনো ব্যক্তি যেন অবশ্যই সংসদ সদস্য পদে নির্বাচিত হতে না পারে, বা দেখে গেছে সে যে দাঁড়াইতেই পারবে না, এটা তার অযোগ্যতা বলে গণ্য হবে। ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলবে যে না, তার টাকা আছে, সে পড়াচ্ছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাকা আছে, সে পড়াচ্ছে, ভালো, তার এখানে রাজনীতিতে আসার দরকার নেই, তার এখানে সংসদ সদস্য হওয়ার দরকার নেই। আমি যদি আমার নিজের দেশের শিক্ষা প্রতিষ্ঠান আমি ভালো না করতে পারি, এখানে আমার ছেলেকে পড়াচ্ছি না, আমার মানে অন্যরা পড়ছে এখানে, আমার ছেলে পড়ছে বিদেশে, আর আমি এখান থেকে কারি টাকা পাঠাচ্ছি, এরকম ধরনের সংসদ সদস্য আমাদের দরকার নেই। ঠিক আছে। এই 5টা বিষয়ই মূলত দেখে গেছে যে মানুষের মধ্যে দেখছি যে এই জিনিসটা বেশি কাজ করে। তো তাদের সাথে আমি কথা বলে মানে এই জিনিসটা পেয়েছি। তো এটি আজকের মতো আলোচনা করলাম। এই সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, এখানে পতেঙ্গার সি বিচের পাশেই একটা জায়গা, 15 নম্বর। তো এখানে আসছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, সেই সুবাদে এই পরিবেশে এরকম কিছু একটা বলার ইচ্ছা ছিল, এখান থেকে বলা। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পরবর্তী আবারও হয়তো দেখা হবে। আসসালামু আলাইকুম।